কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণপদযাত্রা। পুলিশের বাধার মুখে 10 প্রতিনিধি গেলেন বঙ্গভবনে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সার্বজনীন পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি অবস্থান কর্মসূচি চলবে, জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। রাজনৈতিক নয়, এখন কূটনীতি হবে অর্থনীতির, বলেছেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ গড়তে শিল্প মালিকদের সহযোগিতা প্রত্যাশা, জাতীয় রফতানি ট্রফি বিতরণ। পেনসিলভানিয়ায় নির্বাচনী সভায় গুলি করে ট্রাম্পকে হত্যার চেষ্টা, অল্পের জন্য রক্ষা, আহত হলেও ঝুঁকিমুক্ত, হামলাকারী সহ নিহত 2, বাইডেনের নিন্দা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভবন অভিমুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণপদযাত্রা চলছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন। দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে এই গণপদযাত্রা শুরু হয়। এর আগে গণপদযাত্রার জন্য বেলা 11টার আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে বড় কিছু মিছিলও আসে। গণপদযাত্রার উদ্দেশ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থীর মিছিল শুরু হয় দুপুর 12টা 2 মিনিটে। মিছিলটি মৎস্য ভবন মোড়, কদম ফোয়ারা, শিক্ষা ভবনের মোড়, সচিবালয় হয়ে বঙ্গভবনের দিকে এগুলে গুলিস্তান 0 পয়েন্টে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই রাস্তা দখল করে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেখান থেকে 10 সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে বঙ্গভবনে গেছেন। দর্শক, কোটা সংস্কার আন্দোলনকারীদের পদযাত্রা কর্মসূচির খবর জানাতে আমরা সরাসরি কথা বলছি সহকর্মী ফরুক বাবুর সাথে। বাবু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, পদযাত্রার সবশেষ কি খবর আছে আপনার কাছে? জানেন, সকাল 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে জড়ো হয়ে শিক্ষার্থীরা দুপুর 12টা নাগাদ ঢাকা ইউনিভার্সিটি শেষ করে তারা শাহবাগের মোড় ঘুরে পরবর্তীতে তারা মৎস্য ভবনে এসে পুলিশের বাধার সম্মুখীন হয়। সেখান থেকে পুলিশের বাধা উতরিয়ে তারা যখন পল্টনের দিকে যাওয়া শুরু করলো, তখন কদম ফোয়ারা প্রেস ক্লাবের ওই মোড়ে পুলিশের বাধায় পড়ে তারা মিছিলটি নিয়ে শিক্ষা ভবনের দিকে আসে এবং শিক্ষা ভবনে সেই ব্যারিকেড ভেঙে পুলিশ তারা চাচ্ছিল মিছিলটা যেন ধীরে ধীরে নগর ভবনের দিকে চলে যায়, কিন্তু শিক্ষার্থীরা নগর ভবনের দিকে না গিয়ে তারা সেই সচিবালয়ের রাস্তার মুখে যে পুলিশের ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে তারা সচিবালয়ের সামনে দীর্ঘ সময় অবস্থান নেয়। এদিকে জিপিও মোড়ে পুলিশ তাদেরকে বাধা দিলে তারা সেখানে কিছু সময় অবস্থান করে এবং তারা সিদ্ধান্ত নেয় যে 10 জন প্রতিনিধির মাধ্যমে তারা বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তাদের একটা প্রতিনিধি দল তারা প্রস্তুতি নিয়ে যাচ্ছে এবং জিপিও মোড়ের পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে এখন মিছিল চলে গেছে নাট্যমঞ্চের মোড়ে, গুলিস্তান নাট্যমঞ্চের মোড়ের এইখানে। সেখানে পুলিশের বাধার মুখে অবস্থান নিচ্ছে। সেই সাথে আসলে গুলিস্তান এলাকাতে এখানে সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে এবং দীর্ঘ সময় ধরে প্রতিটি বাস অবস্থান করছে এবং বাসের কারণে মিছিল নিয়ে শিক্ষার্থীরা তারা বঙ্গভবনের দিকে যেতে পারছে না। এইখানে এখন তারা এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত, সেই সময় তাদের প্রতিনিধিরা বঙ্গভবন থেকে বের না হয়ে আসা পর্যন্ত, এবং তারা আমাদেরকে জানিয়েছে এখানে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করে গুলিস্তান এলাকা ছাড়বে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ বাবু। প্রয়োজনে আমরা পরবর্তীতে আবারও সংযুক্ত হব শিক্ষার্থীদের পদযাত্রার আরো খবর জানতে। আমরা এখন সরাসরি কথা বলবো আমাদের আরেকজন সহকর্মী সৈকত সাদিকের সাথে। সৈকত, শুনতে পাচ্ছেন? পদযাত্রায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি যে পদযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে পদযাত্রাটি শুরু হয়েছে সংস্কার আন্দোলনের যে কয়েকদিন ধরে চলমান যে আন্দোলন, তারা যে গতকালকে যে কর্মসূচি দিয়েছে যে রাষ্ট্রপতি বরাবর তারা একটি স্মারকলিপি জমা দেবেন তাদের যে দাবি আদায়ের জন্য, সেই স্মারকলিপি বা সাথে পদযাত্রা নিয়ে কিন্তু সকাল 11টা বাজে তারা মিছিলটা বের করে এবং সেই
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ হয়ে মৎস্য ভবন হয়ে কিন্তু জাতীয় প্রেস ক্লাব হয়ে সর্বশেষ জিপিইউ থেকে এখন যে মাওলানা ভাসানী স্টেডিয়াম ঠিক এই মুহূর্ত পর্যন্ত এখানে আসছে এবং এখানে আসার পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছে। এখানে জল কামান রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকশো পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং কিছুক্ষণ আগে কোটা সংস্কারের আন্দোলনের যারা জড়িত তাদের সমন্বয়কের পক্ষ থেকে বলা হয়েছে 10 জনের প্রতিনিধি দল তারা কিন্তু বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য তারা গিয়েছে এবং তারা এই মুহূর্তে এই জিপিও প্লাস এই মাওলানা ভাসানী স্টেডিয়ামের সামনে যে সড়কটি মূল সড়ক সেখানে কিন্তু তারা অবস্থান করছে। ধন্যবাদ সৈকত। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় গণপদযাত্রা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। চট্টগ্রাম মহানগরীর 16 শহর রেল স্টেশনে জামায়াত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তাদের সাথে যোগ দেয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও। পরে সেখান থেকে শুরু হয় পদযাত্রা। নগরীর 2 নম্বর গেট, জিএসসি, ওয়াসামোড়, কাজীর দেউরি, সিনেমা প্যালেস হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাত্রা করে আন্দোলনরত শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 8 কিলোমিটার পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় আন্দোলনকারীরা। যোগ দেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ময়মনসিংহের টাউন হল মোড় থেকে গণপদযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। মিছিল নিয়ে কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। নাটোর প্রেস ক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। খুলনায়ও পদযাত্রা করে শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় তারা। শিক্ষার্থীরা বলেন, হামলা মামলা করে ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমানো যাবে না। ঝিনাইদহেও একই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বিএনপি ও তার দোসররা কোটা আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বিবৃতিতে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কারের আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন, অথচ বিএনপি ও তার দোসরেরা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার পায়তারা চালাচ্ছে। শুরু থেকে বিএনপি নেতারা বক্তৃতা বিবৃতির মাধ্যমে উস্কানি দিচ্ছে। প্রশ্ন রাখেন, সরকার একটি অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করবে? জানান, কোটা সংস্কারের আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলার কোনো ইচ্ছা সরকারের নেই। বিএনপি ও তার দোসরেরা সব আন্দোলনে ব্যর্থ। এখন তারা শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করছে বলে অভিযোগ তার। বিষয়টি আদালতে বিচারাধীন। এখানে সরকারের কিছু করার নেই। তাই কারো উস্কানিতে সরকার বিরোধী বক্তব্য না দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সার্বজনীন পেনশন স্কিম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। দুপুর 12টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া জানান, শিক্ষকরা সার্বজনীন পেনশন স্কিমে থাকতে চায় না। তবে আন্দোলন নিয়ে শিক্ষক ফেডারেশন যে সিদ্ধান্ত নেবে সেটি চূড়ান্ত বলে জানান তিনি। এদিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। অর্থ মন্ত্রণালয় এমন ভুল কিভাবে করলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জিনাত হুদা বলেন, আন্দোলন করছে সাধারণ শিক্ষকরা, তারাই সিদ্ধান্ত নেবেন আন্দোলন চলবে কিনা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গোলাম রাব্বানী বলেন, যাদের ভুলের জন্য শিক্ষা অঙ্গনে এত অস্থিরতা, তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমাদেরকে ডেকেছে, আমরা কথা বলেছি, আমাদের বক্তব্য দিয়েছি, ওনারাও কিছু কথা বলেছে যে প্রত্যেক স্কিম এবছর থাকবে না, আগামীবার সবাইকে নিয়ে এক জায়গায় আমরা করব। সে আলোকে আমরা বলছি যে আমাদের ফেডারেশনের সভা থেকেই আমরা সিদ্ধান্ত নেব। পরবর্তী পর্যায়ে আমরা সে ব্রিফিং করে আমরা চলে আসছি, আমরা কোনো বক্তব্য দেব না। সাধারণ শিক্ষক সমাজ তাদের যে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেটা তারা চালিয়ে যাবেন কিনা সেটি তারাই রায় দিবেন। কারণ এই আন্দোলন চলছে সাধারণ শিক্ষকদের দাবি পরিপ্রেক্ষিতে এবং এই কথাটিও আমরা স্পষ্টভাবে গতকালের মিটিংয়ে তুলে ধরেছি। আলোচনা অব্যাহত থাকবে, সুতরাং দ্বিতীয় আলোচনা পর্যন্ত কোন রকমের দ্বিতীয় চিন্তা না করে আমাদের এই অবস্থান কর্মসূচি
এবং চলমান আন্দোলনকে একইভাবে অব্যাহত থাকবে, এটি শিক্ষকরা প্রত্যাশা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার। 2041 সালে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিল্প মালিকদের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, রাজনৈতিক নয়, এখন কূটনীতি হবে অর্থনীতির। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 2021-22 অর্থ বছরের জন্য 77টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছে একটি প্রতিষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, শিল্প প্রতিষ্ঠান একটি দেশের মূল চালিকা শক্তি। উৎপাদিত পণ্য কিভাবে আরো বহুমুখী করা যায় সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। এখন আইসিটির চাহিদা সব থেকে বেশি, কাজে আমরা যদি ডিজিটাল ডিভাইসগুলি তৈরি করতে পারি, কারণ অলরেডি এর জন্য আমরা আইসিটি পার্ক করে দিয়েছি সারা বাংলাদেশে। সেখানে যত বেশি বিনিয়োগ হবে তত বেশি উৎপাদন বাড়বে এবং আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। আর নিজেদেরও তো চাহিদা বেড়ে গেছে, আমাদের ছেলেমেয়েরা সবার হাতেই তো এখন ল্যাপটপ, কম্পিউটার সব কিছুই আছে, তারা ব্যবহার করতে পারছে। কাজে সেই দিকে আমাদের বেশি নজর দেওয়া উচিত। আমি বলবো আপনারা, অর্থাৎ কিভাবে আরও উৎপাদিত পণ্য আরও বেশি ডাইভার্সিফাই করা যায়, আরো বেশি বহুমুখী করা যায়, সেদিকে সকলে একটু দৃষ্টি দেবেন, সেটাই আমি চাই। বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তির চাহিদা বেড়েছে, তাই প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন মানব সম্পদ তৈরির প্রচেষ্টাকে আরো উৎসাহিত করার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। এখনকার সমাজে ব্যবসা বাণিজ্য বা শিল্প কলকারখানা, এটাই তো সমাজের মেরুদণ্ড, সব থেকে বেশি এটা যোগ্যতা করা। আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখেও আমরা সেইভাবে তৈরি করে দিচ্ছি এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেটাই আমরা চাই। জাতির পিতা চেয়েছেন শোষণমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে। বর্তমান যুগ আধুনিক প্রযুক্তির যুগ। এই যে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, এটার ভিত্তিটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু করে গেছেন। সেই রাঙামাটি বেতবুনিয়াতে তিনি কিন্তু ভূ উপগ্রহ কেন্দ্র করে দিয়েছিলেন। কাজেই আজকে আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। অনুষ্ঠানে সব খাতের মধ্য হতে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি শিরোনামে একটি বিশেষ ট্রফি সহ মোট 29টি স্বর্ণ, 27টি রৌপ্য এবং 21টি ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলা হয়েছে, কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি। এ ঘটনায় হামলাকারী সহ নিহত হয়েছে 2 জন। বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এদিকে ট্রাম্পের সাথে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নিন্দা জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র সময় শনিবার সন্ধ্যা 6:15। পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী প্রচারে মঞ্চে কথা বলছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাম্পের ডান কানের ওপরে অংশে এসে লাগে গুলি। মুহূর্তেই মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। প্রাথমিক চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ট্রাম্পের আঘাত গুরুতর নয়। পরে হাসপাতাল ছাড়েন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ট্রাম্প মঞ্চে ওঠার পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিল। পরে গুলি চালানো শুরু হলে চিৎকার করতে থাকে সমর্থকরা। এ ঘটনায় সাধারণের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটা ভয়ানক। ট্রাম্পকে হত্যার চেষ্টা ভাবা যাচ্ছে না। তিনি আমাদের সাবেক প্রেসিডেন্ট, সামনে আবারও প্রেসিডেন্ট প্রার্থী তিনি। কেউ তাকে পছন্দ না করতে পারে, কিন্তু হত্যার চেষ্টা হতে পারে না। তাকে নির্বাচন করতে দেওয়া উচিত। এটা খুশির খবর যে তিনি সুস্থ আছেন, নিরাপদ আছেন। আমি আশা করি সামনে তিনি নির্বাচন করতে পারবেন। এই ধরনের কোনো বাধা তাকে আটকে রাখতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প এ ঘটনাকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন।
কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই, এটি অসুস্থ মানসিকতা। এছাড়া ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই, এটা অসুস্থ মানসিকতা। সবার উচিত এ ঘটনার নিন্দা জানানো। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI ট্রাম্পের উপর হামলার ঘটনাকে হত্যা চেষ্টা বলে মন্তব্য করেছে। এছাড়া হামলাকারীর উদ্দেশ্য শনাক্ত করতে কাজ করছে সংস্থাটি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাইবান্ধার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। এখনও পানিবন্দী লাখো মানুষ, নামছে পানি, বাড়ছে বন্যাত্মদের দুর্ভোগ। কুড়িগ্রামে 16টি নদ নদীর পানি কমেছে, তবে বিপদসীমার ওপরে ব্রহ্মপুত্রের পানি। এখনও পানিবন্দী হাজার হাজার পরিবার, চরম দুর্ভোগে তারা। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে তারা। জেলা প্রশাসকের পক্ষ থেকে দেয়া হয়েছে ত্রাণ সহায়তা। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও কয়েকটি পয়েন্টে এখনও বিপদসীমার ওপরে। পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। জেলার 5 উপজেলার 34টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। টাঙ্গাইলের যমুনা, ঝিনাইদহ, ধলেশ্বরী নদীর পানি এখনও কমেনি। দুর্ভোগ কাটছে না বানভাসীদের। বন্যার কারণে জেলার প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের 72টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কমেছে গাইবান্ধার সব নদ নদীর পানিও। স্বাভাবিক হতে শুরু করেছে সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা সহ 4 উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে জেগে উঠেছে ক্ষত। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন বন্যার্তরা। 3 দফা বন্যায় সর্বস্ব হারিয়ে দিশেহারা হতভাগ্যরা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণপদযাত্রা। পুলিশের বাধার মুখে 10 প্রতিনিধি গেলেন বঙ্গভবনে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সার্বজনীন পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি অবস্থান কর্মসূচি চলবে, জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। রাজনৈতিক নয়, এখন কূটনৈতিক হবে অর্থনীতির, বলেছেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ গড়তে শিল্প মালিকদের সহযোগিতা প্রত্যাশা। জাতীয় রফতানি ট্রফি বিতরণ। পেনসিলভানিয়ায় নির্বাচনী সভায় গুলি করে ট্রাম্পকে হত্যার চেষ্টা, অল্পের জন্য রক্ষা, আহত হলেও ঝুঁকিমুক্ত। হামলাকারী সহ নিহত 2, বাইডেনের নিন্দা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।